নাকের বাম পাশে একটা বিউটি স্পট আছে, সেটা কোন পাশে? বারান্দা থেকে আসলে আমাদের দেখা, ও আমাকে দেখতো আমি ওকে দেখতাম, হচ্ছে এভাবে মানে আমি না ওর প্রতি একটু উইক হয়ে গেছি। ওর ডায়লগে আরো 3 জন ছিল। আই ওগো তোমার পোলা তো গেছে গা একদম ছাদে যায়, কোন কোন ছেড়িগুলোকে কি করতেছে একটু খেয়াল করে দেখো না। তখনও বুঝতে পারিনি যে তোমার শ্বশুর। আমি বলছি জান তুমি কেন ফোন রিসিভ করতেছো না, আমি কতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছি। তখন কিছুক্ষণ মানে চুপ থেকে বলতেছে তোমার জান গোসল করতেছে। আমার মা মারা গেছেন প্রায় 3 বছর। আমার মার মতো কেউ হতে পারে না। ব্যস্ত থেকে মা যদি এখন দেখে তার রাজুকে কি বলতে চাস? আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হয়ে, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয় তোমার চোখে না কিছু, কানে কানে বলি জান 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 আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণীর চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আমি বারবার বলি পৃথিবী থেকে তো যে যাররা পরিমাণ এতটুকু ভালো লাগা ভালোবাসা পৃথিবীর মধ্যে আশ্রয় পড়ে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ইশক। আপনারা এটা বিশ্বাস করুন আর না করুন, আপনারা এটা পছন্দ করুন না করুন, আপনারা এই ভালোবাসার এই প্রেম আর এশকে যেভাবে আপনার বিশ্বাসে পরিণত করুন। সো কল আজকের পৃথিবীতে কে যেন মেয়েটি বলেছিল, লিভ এনেছিলাম 1 বছর, তারপরে বুঝতে পারলাম ওর সাথে থাকা যায়, তারপর থাকা শুরু করলাম, তারপর রিড করে বসলো কোনো এক উকিল। হোয়াট এভার ইট ইজ, যত ডার্টি গেম পৃথিবীতে চলুক, বিশ্বাস করুন আর না করুন, এশকের এই সম্পর্কের চাইতে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না পৃথিবীতে। তাই আমি বারবার এটা বলতে পছন্দ করি, এ ঘোর যেন কখনো না কাটে, এ ঘোর সত্যি যেন কখনো না কাটে। ভালোবাসা আমাকে নিয়ে এসছে তোমাদের কাছে, আরো অনেক বেশি কাছে, তাই সত্যি জীবনে চাই না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, প্রেমের ঘোর, এশকের ঘোর, ভালোবাসার ঘোর যেন কখনো না কাটে। ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 অসম্ভব শ্রদ্ধা, দারুণ কৃতজ্ঞতা, অসম্ভব রকমের মহব্বতের সাথে স্বাগত জানাচ্ছে এই 2 জন মানুষকে, যেটার জন্য আমি এতে বারবার পিছিয়ে পড়ি। আমি যে কথা বলছিলাম আমার গর্জিয়াস কো অ্যাঙ্কার পিঙ্কিকে, যে তোর ক্লাসি ব্যাপারটা আমাকে শিখিয়ে দে না। আমার বাবা মা বহু চেষ্টা করে রেসিডেন্সিয়ালে পড়াইছিল, মই ঠেরা গরিব আদমি, মফস্বল থেকে আসছি, এখনো তালবসা সব প্রবলেম ঠিক হয় না। আমার রাজশাহী থেকে আসার পর আমি সাইকেল চলিয়ে এখন সিনেমা দেখতে যাই, কেমনে ঠিক করে দেখলো, কেমনে কাঁটা চামচ দিয়ে খেতে হয়, কেমনে একদম কাট ভাবে ডেলিভারি দিতে হয়। আমি জানি এই কমপ্লেক্সিটি ঢাকায়, পুরান ঢাকাতে চলতে থাকে, রাইট রাজা? এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য থিং। বাট এগুলো চলুক আর না চলুক, আজকে আনকাট আনসেন্সার র ডেলিভারি, র প্রেমের গল্প আজ তোমাদের সামনে উপস্থাপিত হবে। প্লিজ। বিকেল হলে সবাই ছাদে উঠে, কেউ ঘুরে উড়ায়, কেউ হচ্ছে টাঙ্কি মারার উদ্দেশ্যে উঠে, মানে ফ্লার্ট করার জন্য। সো ও আমার বাসার 5 তলার ছাদ থেকে ওর বাসার 6 তলার হচ্ছে বারান্দা থেকে আসলে আমাদের দেখা। তো আমি যখন ছাদে উঠতাম, ছোটবেলা থেকে আসলে আমার নাচানাচির খুব লাফালাফির শখ ছিল। তো ছাদে উঠে আমরা ড্যান্স করতাম, মানে আমি আমার ফ্রেন্ড ড্যান্স করতাম। সো এই ড্যান্স করতে করতে আসলে দেখা গেল যে খুব সুন্দর একটা মানে ছেলে, মানে ব্রাউন স্কিনের একটা ছেলে বারান্দা দিয়ে হাঁটতেছে, সে একটু মানে খুব ড্রেস আপ করে আসে, ও খুব ড্রেস আপ করে আসতো। আমি পরে জানতে পারছি যে এটা হচ্ছে মানে মেয়েদেরকে আকর্ষণ করার জন্য সেটা করতো। হ্যাঁ, আশেপাশে যে মেয়েরা ছাদে উঠতো তাদেরকে আকর্ষণ, মানে ও খুব নট ফর মি অনলি। হ্যাঁ, কারণ ও আমাকে নিয়ে সিরিয়াস ছিল না, বা মানে আমাদের এটা কেমন যেন সাডেন হয়ে গেছে। তো ও হচ্ছে এরকম রেডি হয়ে একদম শুট পরে, লাইক মানে খুব চার্মিং হয়ে না বারান্দার মধ্যে, আর হচ্ছে একটা বই নিয়ে বাবা ঘুরতো, আর হচ্ছে দেখাইতো মেয়েদেরকে, ও মাই গড খুব চার্মিং একটা হ্যান্ডসাম ছেলে। তো আমার আবার ছোটবেলা থেকেই না ব্রাউন স্কিন পছন্দ, বাট আমি জানতাম না যে ওর হাইট অনেক বেশি। আমি এটা হাইটের বিষয় আমি একদমই জানতাম না, বিকজ অফ আমি অনেক শর্ট আর ও অনেক টল, লম্বা। তো ছাদ থেকে ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম। তো এভাবে দেখা দেখি করার পরে আমাদের মানে ও কি করতো, ছাদে উঠে এইভাবে করে এভাবে তালি দিত। তারপর আমি তখন বুঝে যেতাম যে ও হচ্ছে বারান্দায় চলে আসছে। কার জন্য দিত?
আমি জানতাম যে আমাকে ডাকতেছে, বাট সে বলতেছে যে আমি এভাবে করলেই না Practice এ। আরো কয়েকজন বের হইতো। যে কোটা আসে আর কি। ইয়েস, আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কয়টা আসতো? আসতো মানে কয়টা আসতো? চারপাশে চারটা রাখতাম যে মানে মানে এক ও ওকে দেখতে পারবে না, মানে মাঝখানে বিল্ডিং আছে বড়, তো এরকম একটা ওয়ে আমি মানে সিস্টেম করছিলাম যে একজন একজনকে দেখতে পারবে না। মানে চারজনকে দেখা যেত না। দেখা মানে যাবে। আমি But আমার বিল্ডিংটা হচ্ছে মিডলে এন্ড আমারটা একটু হাই ছিল, তো আমি এইভাবেই সিস্টেম করছি যে ওদেরটা আমার থেকে ওয়ান স্টেপ বা টু স্টেপ নিচে। সো আমি যখন রাউন্ড মারতাম, মানে জাস্ট যখন এভাবে করতাম তখন সবাই রিসিভ করতো। ও এরকম চুমা দিয়ে। গুরু। আচ্ছা, আমার ছিল আমি এন্ড আমার ফ্রেন্ড ছিল, ও আর ওর ফ্রেন্ড ছিল, মানে দুইজন, মানে আমরা চারজনের ইয়ে ছিল। তো আমরা জানতাম না যে ওর ফ্রেন্ড এন্ড আমার ফ্রেন্ড হচ্ছে ওরা ইন রিলেশনশিপে আছে। তো ওদের আবার রিলেশনশিপটাকে ওরা ভাবছে যে এটাকে আরো একটু বেশি মানে Deeply নিয়ে যাওয়ার ডিপলি জন্য। নিয়ে যাওয়ার জন্য আমাদের দুইজনকে আবার, মানে আমি আবার একটু ব্রেন ওয়াশ হয়েছে এখানে, ওইও ব্রেন ওয়াশ হয়েছে ওদের মানে দ্বারা? ওদের দ্বারা, মানে ওদের এটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা দুইজন একসাথে হইলে ওরা দুজন একসাথে হবে। সো আমাদেরটা হচ্ছে যে আসলে পসিবিলিটিস ছিল, মানে ও হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়েল ব্যাকগ্রাউন্ড থেকে, মানে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি, মানে এটা হওয়ার ছিল। তো হচ্ছে যে পরে দেখা গেল যে ও আর আমি যখন এক হয়ে গেছি তখন ওরা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে যে আমাদের ডে বাই ডে এরকম হচ্ছে, মানে আমি না ওর প্রতি একটু উইক হয়ে গেছি ওর প্রতি, বাট ও তখনও আমাকে নিয়ে সিরিয়াস ছিল না, একদমই সিরিয়াস ছিল না। এবং সত্যি কথা, হ্যাঁ, ও হচ্ছে ফান, মানে ও তখন আমাদের এইজ কিন্তু অনেক কম ছিল। হ্যাঁ লাইক আমি এখন যদি 37 থাকি, আমার 2007 আমরা যখন এটা তো বিয়ে হয়েছে, মানে যখন লাইন মারি আর কি, লাইন মারি। তখন হচ্ছে হ্যাঁ না সরি 18। 20 18 19 চলে হ্যাঁ। এরকম। তো আমাদের দুজনেরই কম বয়সে বিয়ে হয়েছে, অনেক, আমি তো অনেক ছোট ছিলাম। তো যাই হোক, তো ও মানে অতটা সিরিয়াস ছিল না, বাট এটা আমি আবার জানতাম না। মানে আমি হচ্ছে পুরান ঢাকার মেয়েরা কিন্তু খুবই ইনোসেন্ট হয়, টু বি অনেস্ট, যেটা বিকজ অফ আমি একটু ক্লিয়ার, আমি জানি না অন্য অঞ্চলের মানুষরা কি ভাববে, পুরান ঢাকার মেয়েরা ইনোসেন্ট কেন হয় সেটা আমি Innocent একটু, হয়? ইয়েস অফকোর্স কাজে? ইনোসেন্ট হয়, Emotion. ইমোশনাল হয়, হ্যাঁ ইমোশনাল হয় ইনোসেন্ট আর হয়? ইনোসেন্ট হয়, Innocent. এক্স্যাক্টলি। এটা এই বিয়ের আগে হ্যাঁ, ওরা হচ্ছে আসলে রিলেশনশিপটাকে অনেক বেশি মানে ইয়ে করে, সিরিয়াস নেয়। তো ওর ছিল কি যে ও একটা ছিচোড়া টাইপের ছিল ছেলে, ওর ফ্রেন্ডসরাও এরকম যে মানে নট কাইন্ড অফ ছিচোড়া, এটাকে ছিচোড়া পার্টি লাইক বয় হচ্ছে বলে। party boy, party boy. হ্যাঁ, যাই হোক, ওর ফ্রেন্ডসরাও ছিল, ওর সাথে অনেকগুলো ফ্রেন্ড থাকতো। বিকার আমার মধ্যে মোবাইল নাম্বারটা কিভাবে আদান প্রদান হলো, আমার আম্মুর মোবাইল নাম্বার, লুকায় আম্মুর মোবাইল নাম্বার দিয়ে কথা বলতাম। তো ও আমাকে ওর মোবাইল নাম্বারটা দেয় কিভাবে, আমি বলি, একটা ওদের বারান্দার মধ্যে সাদা রঙের একটা দেয়াল ছিল, সেখানে সে পানির পাইপ দিয়ে না just- আমি বলি হইল না, বলো। হয়নি। আমি বলি আস্তর করা জিনিসটা তো বোঝা যায়। হ্যাঁ, আমি ঢাকায় ভাষায় বলি, আন্ডারস্ট্যান্ড ইয়া মানে তুমি শুদ্ধ এটা ভাষায় সবার কথা বলতে বুঝতে পারবো না, আমার হবে। জামাই বুঝবে। পারে না শুদ্ধ ভাষায় কথা বলতে। আস্তর করার পর ওটার মধ্যে যখন পানি মারা হয় তখন কিন্তু একটু পানিটা মানে ভিজিবল হয়, দেখা যায়, দেখা যায়। তখন আমি করলাম কি, মানে কালার হয়নি, শুধু প্লাস্টার হয়েছে, রাইট? প্লাস্টার Plaster, হ্যাঁ। তখন আমি ওকে বললাম যে তুমি একটা কাজ করো, ইশারা দিয়ে বললাম যে তুমি একটা কলম নাও, একটা খাতা নাও। ও গেল কলম এন্ড খাতা নিয়ে আসলো। তখন আমি বললাম যে আমি যেটা যেটা লিখবো জাস্ট তুমি একটা একটা করে নোট কতটুকু দূরত্ব হতে পারে? এটা হচ্ছে একটা বিল্ডিং এপার ওপার, মাঝে একটা বিল্ডিং, মাঝে একটা বিল্ডিং। হ্যাঁ মাঝে 4 কাঠার একটা বিল্ডিং। পুরোনো ঢাকার বাসা তো নেক টু নেক থাকে, মাঝে একটা শুধু বিল্ডিং। হ্যাঁ একটা বিল্ডিং। তোমার বাসায় হচ্ছে আস্তর করা, মানে প্লাস্টার করা, শুধু কালার হয় না না না, আমার শুধু একটা ওয়াল একটা ওয়াল, একটা wall, শুধু শুধু বারান্দার একটা ওয়াল। প্লাস্টার করা, কালার হয়নি। করে প্লাস্টার করছে, ওটা কালার কালার হয়নি। ওখানে তুমি লিখবা আর তারে বলছো যে ভাই তুমি কাগজ কলম এখন আমি নেট লিখবো কি দিয়ে। লেখো। আমি এখন ডক্টর মানে ফার্মেসিতে গেছি, ফার্মেসিতে যে বড় ঘোড়ার ইনজেকশন গুলা থাকে না, এতটুকু তো বুঝছিলাম বাপ, হ্যাঁ। বাট ঘোড়া দেখে কাপড়াইছে আর ইনজেকশন কিভাবে কাজ করে তাও জানি না। আমাদের ও জায়গায় তো পশু হাসপাতালটা সামনে। ওকে ওকে, তো আন্ডারস্ট্যান্ড। ওখান থেকে ঘোড়া, আমি বললাম যে এতটুকু ইনজেকশন দিয়ে মানে এতটুকু সিরিজ দিয়ে কি হবে, তো বড় সিরিজ দিয়ে তাহলে আমি 2টা 3টা একসাথে লিখতে পারবো। ওকে,
তো বড় সিরিজ নিলাম, বড় সিরিজে পানি নিলাম, পানি নিয়ে আমি 0 1 দেন এভাবে লিখলাম, ও নোট করে নিল। তো নোট করে নেওয়ার পর নাম্বারটা আমি ওকে ট্রান্সফার করছি এইভাবে, দেন হচ্ছে রাতের কথা স্টার্ট। হ্যাঁ, তখন আমি হচ্ছে লুকায়ে লুকায়ে হচ্ছে আমার মোবাইল দিয়ে কথা বলতাম। তো তখন সে হচ্ছে আমাকে প্রপোজ করে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বলছি কি হ্যাঁ বলো। পরে বলতেছে যে ওই তো প্রপোজ করলো, ও প্রপোজ করছে আমাকে। কিভাবে অনেক বলছিল রাতে। রাজু? ভুলে গেছো মানে নাকি? মনে কিভাবে আছে? বোধটা আসলো? তুম ঠেহারা পার্টি বয়, হঠাৎ ফিল আসলো যে এর সাথে বাকি জীবন কাটাবো? না বাকি জীবন কাটানোর বলতে না, বাকি তখনও জীবন কিন্তু সে কাটানো serious না, বাকি জীবন জাস্ট আই কাটানো। লাভ ইউ। হ্যাঁ, তখন ছিল অতটুকুই, এরকম আই লাভ ইউ আরো 3 জন ছিল। পার্টি করার জন্য আই লাভ ইউ বলেছিল। ওকে, দেন বাট ও বুঝতে পারে না যে আমি কিন্তু ওই টাইপের মেয়ে না যে হ্যাঁ, সে না, আই লাভ ওটা ইউ তো বলবে। আর যখন আস্তে আস্তে ডিপলি গেছি তখন কিন্তু ডিপলি সে আমার উপরে ফল ডাউন হওয়ার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমি যখন ওকে পছন্দ করি একদম, মানে আমার বাসা থেকে, মানে আমাদের কম বয়সেই আসলে মেয়েদের জন্য ছেলে দেখা শুরু হয়। তো আমি যখন জানতে পারি যে বাসা থেকে বাবার ফ্রেন্ডের ছেলের সাথে আসলে বিয়ে দেওয়ার প্ল্যানিং হচ্ছে, তখন আমি ওকে বলছি যে দেখো, তখন আমাদের রিলেশনশিপ চলে, তখন আমি ওকে বলছি যে আমার জন্য ছেলে দেখা হচ্ছে, তুমি কি করতে পারো। আচ্ছা মানে ওকে গুরু, এখন আপনি তো আজ থেকে না, এরকম ঘটনা 99.99% এরকমই তো হয়, True. যে আমার বাবা কিন্তু এক জায়গায় বেঁধে এটা দিয়েছে, fake তাড়াতাড়ি ছিল করো, না, তাড়াতাড়ি করো, by the তাড়াতাড়ি way. বাসা বলো, No, তাড়াতাড়ি no, বাসা no, no. বলো। পুরান ঢাকার মেয়েদেরকে সিনেমা তাড়াতাড়ি- এবং বাস্তবতা এটাই দেখি এইটাই কিন্তু আমরা দেখে বড় হয়েছি। ওকে, আমিও, হোয়াট ইজ ইউর পয়েন্ট? আমার পয়েন্ট হচ্ছে যে আমি গাদানি খাওয়ার সব রাস্তা রেডি করে রাখছি। হোয়াট এক্স্যাক্টলি ইউর পয়েন্ট? এক্স্যাক্টলি পয়েন্ট হচ্ছে যে তখন তোমার সে জাত serious ছিল। থেকে যা হোক আমি তো বলতে পারবো না। হ্যাঁ, সে আমাকে এটাই বলছে যে আমি আমার ফ্যামিলিকে জানাতে পারবো না। Okay. মানে ওর একদমই গাটস নাই, ওর জানাতে পারবে না। বাট আমি সিরিয়াস, আমি টোটালি আচ্ছা, তুমি সিরিয়াস। হাইপার হও না কিন্তু। হ্যাঁ, আমি এখন জোশে আসতেছে, আমি বলবো। গার্ডস নাই এবং আর্য নাই। হ্যাঁ, কিছুই না, মানে জিরো এতক্ষণ পর্যন্ত হচ্ছে। ও কিভাবে প্রেমে পড়লো এটা জানতে আমার খুব মন চাচ্ছে যে এক্স্যাক্টলি কখন তখনও কিভাবে serious পড়লো। না, by the way. আমি বুঝে গেছি যে গার্ডস তো এখন- নাই, গার্ডস তো ওই ছেলে থাকে, আর্জ ছিল না হ্যাঁ, ভিতর থেকে। কিন্তু একটা জিনিসের মধ্যে লয়ালিটি সে দেখাইছে, সেটা আমি বলবো। এটা হচ্ছে আস্তে আস্তে আসছে, মানে এটা অনেক বড় বিষয়। এটার ওই জন্য ট্রান্সফরমেশনটা আমি শুনবার জন্য মুখায় আছি কিন্তু হ্যাঁ, লিয়ানা। তো তারপরেও কিন্তু সে সিরিয়াস না। আমি ওকে যখন বলছে ফ্যামিলির কথা, তখন সে বলছে আমি বলতে পারবো না। Okay. আমি মেয়ে, আমার না মা। তারপরও অনেকগুলো নিচে নিচে ঘটনা ঘটছে, ও যে ঘটনা যেমন ঘটছে যে ওর সাথে বাইরে গেছিল আমি। না ওটা না, যেমন তখন আব্বু হজের থেকে একটা ওই যে হজে গেলে ইয়ো তারপরে ওই যে দূরবীন গুলো নিয়ে আসে। দূরবীন দিয়ে দেখতাম। তো আমি বাইক অনেক পছন্দ করি, মানে বাইক রাইড অনেক পছন্দ করি। সো আমি বাইক রাইডের যে কতগুলো Dress. জ্যাকেট গুলো থাকে না, ওইটা পরে আমি ছাদে যেতাম। তখন এগুলো দেখানোর আমার জন্য। দাদি জীবিত ছিল, একদম লাস্ট স্টেজে ছিল। তখন দাদি বলতো, রাজুর মা তুমি একটু দেখো তো ভালো করে, ওই বাইক চালানোর ড্রেস পরে যায় ছাদে। ওইটার ওটা মধ্যে- উনিও খেয়াল করেন। হ্যাঁ, তখন তো বিছানায় ছিল, তখন সামনে দিয়ে যেতে হতো। তো আমার মানে রেডি টেডি হয়ে যেতাম। আমি একটু ঢাকা ভাষায় বলবো যে দাদিমা প্লিজ বলতো, প্লিজ। আই অগো তোমার পোলা তো গেছে গা, একদম ছাদে যায় কোন ছেড়ি গুলোকে কি করতেছে একটু খেয়াল করে দেখো না, খবর লো কোন জায়গায় লাইন মারতে। কোন জায়গায় লাইন মারতেছে। আর আমার শাশুড়ি বলতো মারুক না, আমার পোলাই তো, এটা তো মাইয়া না, সমস্যা কি। আমার শাশুড়ি বিন্দাস ছিল, সো আমার আম্মু অনেক ফ্রি ছিল। অনেক অনেক। যেমন আম্মু তো বুঝতো, জানতো। তখন আম্মু একদিন আমি ছাদে গেছি, সো নিচের থেকে আম্মু জানলা দিয়ে ওই দূরবীনটা দিয়ে দেখতেছে ওকে। তো আমি জানতাম না তখন, আমরা জানছি বিয়ের পর যে আম্মু এটা দেখছে। হজের পরে বাবা যে দূরবীনটা নিয়ে আসছে হ্যাঁ, ওটা দিয়ে খালামা দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ, দেখতেছে। মা আবার তার দেখতো দূরবীন। ভবিষ্যৎ আব্বু আবার- বৌমাকে। হ্যাঁ Right, দেখতো, আমার দেখে- শ্বশুরের নিচে জানলা দিয়ে দেখতো যে কোন মেয়ের দিকে তাকায় আছে, যে? মানে ছেলে কি করতে। যে মানে এমনও হয়েছে যে ওর সাথে আমি দেখা করতে যাব, তখন বসুন্ধরা City. মার্কেটটা, যেটা ওই মার্কেটের মধ্যে একটা হল ছিল, তখন হলের মধ্যে মানে DJ party. না নর্মাল পার্টি টার্টি হইতো। তখন ওকে আমি টার্গেট করছি যে আমি ওকে নিয়ে যাব, একসাথে ঘুরবো ফিরবো, আমরা একসাথেই করবো। তখন আমি মানে আব্বু আমার প্রতি এমন ছিল, মানে ওর পিছনে মানুষ পাঠিয়েছে। কয় ভাই বোন আপনারা? আমি 2 ভাই, আমরা 2 সিবলিংস। বোন নাই? না
বাবা মার কথা বলছিলে, ওরা কি এখন কোথায় আছেন ওরা? আমার মা মারা গেছেন প্রায় 3 বছর। বাবা? আচ্ছা, বাবা আছে। একটা জিনিস খুব পরিষ্কার রাজু, জান দিয়ে ভালোবাসিস পরিবারকে, রাইট? আর ও অনেক। মাই গড, তোর কথাতেই বুঝে গেছে। এটা আমার গুরুগিরি না, কলিজা দেয় কলিজাকে বুঝিতে। মায়ের প্রতি কি পরিমাণ মহব্বত কাজ করে রাজু। অনেক। অনেক। ব্যস্ত থেকে মা যদি এখন দেখে তার রাজুকে কি বলতে চাস? আই লাভ ইউ। আরো কিছু? আর আসবেন এখন? আমার তো মনে হয় যে রাজু, তুমি জীবনে অন্য কিছু করো আর না করো, রিলিজিয়াসলি যদি কোনো কিছু করে থাকো, সেটা তোমার দাদি, তোমার বাবা মা, তোমার যৌথ পরিবারের অংশ, তাদের অনেক সন্তর্পণে যত্ন করে ভালোবেসেছে। অনেক। ওরা বুঝুক অথবা না বুঝুক। টিস্যু। আমি 6th ফ্লোরে থাকি। আমার আজকে ভাঙ বাপ। 4th ফ্লোরে যেতে হলে আম্মুকে জিজ্ঞেস করে যেতে হয়, হতো আর কি। তেমন একটা সিচুয়েশন ছিল যখন আমি এসএসসি দিই, তখনও। মায়ের সাথে সবচেয়ে এক্সট্রিমলি মোমেন্টগুলো বেশি কাজ করে ভিতরে। শুনি আজকে ভাঙ, আর কত লুকাবি? এটা আর্কাইভে থাকবে, বাচ্চা কাচ্চারা দেখবে। পুরান ঢাকার সবচেয়ে বিউটি তোলে, যেটার জন্য আমরা ঈর্ষা করি। যৌথ পরিবারের চমৎকার ডেমনস্ট্রেশন পৃথিবীর কোনো কর্নারে থাকুক আর না থাকুক, পুরান ঢাকায় থাকে বাপ। অ্যাকচুয়ালি না, আমার মার কথা বলে তো শুনি। লাভ নেই। আমার মার মতো কেউ হতে পারবে না। বলতে থাকে যখন আমি কান্না করতাম, তখন আমার মা আমার সাথে কান্না করতো। সবচেয়ে এক্সট্রিমলি ইমোশনাল যেটা ব্রেকডাউন হয়েছিল, এরকম একটা ঘটনা। আমার মা একটাই কথা জিজ্ঞেস করছিল যে, তুই কি মেয়েকে বিয়ে করবি? আমি জাস্ট চুপ ছিলাম। তখন মা বলছে যে, আচ্ছা বুঝে গেছি, যা তোর বাবার সাথে আমি কথা বলবো। খেলনা যাওয়ার পর আগে দিয়ে কোন জিনিসটা মনে হলো যে এখন রিগ্রেট হয়, যে জিনিসটা জানানো হলো না আমার মাটারে, বোঝানো হলো না যে তার ছেলের বুকের সমস্ত জমি জুড়ে তার বসবাস। সেটা হচ্ছে ইন্টেনশনালি আমি নিয়ে আসতেছি এই গল্পগুলো, কারণ পুরান ঢাকার সবচাইতে ইউএসপিয়ান এসেন্স সেটা হচ্ছে পারিবারিক বন্ধনের মধ্যে, যেটা বড় বেশি অভাব সব জায়গাতে আছে। এই কারণে বলতেছি, শুনি আমরা অনেক বড় অভাব। গোটা পৃথিবী জুড়ে বড় অভাব বাপ। মা শুনি। কি ছিল, শুনি একটু, সত্যি নিজেকে কথা, ওপেন কর বাপ। আমি আমার মা মারা যাওয়ার পর আমি বুঝতে পারতেছি। শুনি। খেলাম যদি সত্যি উপর থেকে দেখা যদি সুযোগ থাকে সে যেন দেখে। আর আমি পুরান ঢাকার এই যে বললাম, এই জায়গাতে আমি আটকায় থাকি বারবার। মানুষজন আজকের তারিখে যদি একটা দুইটা ছেলে মেয়ে তার বাবা মার সাথে তার প্রবলেম রিজলভ করে সামনের দিকে গো ফরওয়ার্ড করে, এটা এর চাইতে বড় প্রাপ্তি হতে পারে না। শুনি, লুকাস না বাপ, আজকের তারিখে পারমিশন নিয়ে আমার বাবা আমার জন্য অনেক কিছু। আমার বাবা আমার লাইফের যত শখ আল্লাহ আছে আমার বাবা পুরো করছে। এটা আমি একদম রেসপেক্টলি আমি বলি। But আমার বাবার আগে আমার মা ছিল, মানে আমার মনের দিক থেকে। ওকে। আর আমার মা যদি কোনো কিছু দেখে যেতে পারে না, সেটা হচ্ছে আমাদের সাকসেস। এই যে পিকচারটা একটু আগে দেখছেন, এটা দেখে যেতে পারে, এটা চান্সে কিন্তু দেখতে পারে না। আমাদের সাকসেসটা দেখে যেতে পারে। এই অ্যাওয়ার্ডটা ননদ যখন বলে নিচ্ছিলাম, তখন ওরা যে অ্যাওয়ার্ডের কথা বলতেছে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি মাধুরী দীক্ষিতের সাথে স্টেজ শেয়ার করতেছে লিওনা, এবং ওদের সফলতার জন্য সেই পুরস্কারটা তারা গ্রহণ করতেছে। যে অবস্থাতে রাজুর মা অর্থাৎ আমাদের খালাম্মা যেদিন চলে গেছেন পরপারে, সে পারমিট করেছিল যে তুই চাস তাই জন্য আমিও চাই যে এটি মেয়েটি আমার বৌমা হয়ে আসুক, কিন্তু তার চুজ যে পারফেক্ট ছিল, সঠিক ছিল, সেটা যদি দেখাতে পারতো ওর মাকে, এটা ওদের জন্য দুইজনের আমার জন্য দারুণ অ্যাওয়ার্ডটা একটা নিয়ে প্রাপ্তি হতো। যখন আমি নিচে নেমে আমিও ছিলাম সাথে। যখন আমি নিচে নামি তখন ওকে আমি জাস্ট একটাই কথা বলছি যে এখন কাকে ফোন করে বলবো। জাস্ট এই জিনিসটা, এই ফিলটা আমি পাইছিলাম তখন, যে আমার মা যে নাই আজকে।
কারণ একমাত্র অনলাইনের যত কাজ আমি ওর সাথে সাপোর্টের ওই একমাত্র মা মানে বুঝতো। কখনো কি কেউ বলছে এরকম যে ছেলের বউ লাইভ করছে আর শাশুড়ি বসে বসে কমেন্ট পড়তেছে দেখতেছে, আবার ছেলের বউর কোন জিনিসটা ভুল হইলো সেটা ফোন দিয়ে এই ওর চুলটা ঠিক করে দাও, ড্রেসটা ঠিক করে দাও। সরি সরি লিয়ানা একটু শুনি। আমরা তো টিপিক্যালি ডেলি সোপের বাহানায় অথবা বাস্তব জীবনে শাশুড়ি এবং বউয়ের ঝামেলা এবং ঝগড়া দেখে অভ্যস্ত। এখানে এক অদ্ভুত গল্পের সাক্ষী হচ্ছে আমরা। লিয়ানা শুনি। আম, আমি যে ইন্ডাস্ট্রিটাতে আসছি, আমি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে, বা আমি কিন্তু আমার বিয়ের পর আমার ক্যারিয়ারটা স্টার্ট হয়। এটা আসলে অনেক বড় একটা বিষয়, আর এটা ইন্সপায়ার্ড বাই আমার শাশুড়ি। সে খুব সাজগোজ পছন্দ করতো, পরিপাটি থাকা পছন্দ করতো, তো সেটা থেকেই আসলে আমার মানে এই ইন্ডাস্ট্রিতে আসা। সে আমাকেও অনেক সাপোর্ট করছে, আমার ফ্রেন্ডরা, আমি খুব সুন্দর করে সাজতাম। আমার শাশুড়ি সবসময় বলতো যে তুমি খুব সুন্দর করে সাজো, তুমি এই জিনিসটাকে মানে অ্যাজ আ প্রফেশন হিসেবে নাও। সে খুব ইন্সপায়ার করতো, সে খুব সাপোর্ট করতো, খুব সাপোর্টিভ ছিল। আর আমাকে ভালোবাসার রিজনটা হচ্ছে যে সে জানতো যে সে না থাকলেও তার ছেলেকে ভালোবাসি আমি। সে By the way, আমাকে যাওয়ার আমার- আগে একটা কথাই বলছে, এটা আমি তো বলবো যে সে যেদিন একদম অসুস্থ হয়ে মারা যাওয়ার আগে, প্রথম যে অসুস্থতা হয় লাস্ট, তখন একটাই কথা সে আমাকে বলছে যে জানো, আমি একটা জিনিস, যদি আমি মারা যাই, আমি একটা জিনিস শান্তিতে মারা যেতে পারবো, একটা জিনিস চিন্তা করে। আমি বলছি, কি মা? আমি মা ডাকতাম। তো বললো যে আমি জানি যে আমি না থাকলে আমার রাজুকে তুমি কখনোই ছেড়ে যাবা না। সাউন্ডস গুড। আমরা আই এম সরি, দুজনের কাছে সরি বলতেছি। আমি কেন জোর করে এই প্রসঙ্গে নিয়ে আসলাম যে পুরান ঢাকা এবং গল্পের মধ্যে কথা বলতে গিয়ে যখন বাবা মার প্রসঙ্গগুলো আসতো, আমি বুঝতেছি কি পরিমাণ, মানে কি বলবো, সিদ্ধাতের সাথে কি পরিমাণ সম্মান এবং ভালোবাসা মহব্বতের সাথে ওই নামগুলো উচ্চারিত হচ্ছে। আমি এই এসেন্সটা আমার ভিউয়ার্স বা লিসেনারদেরকে দিতে চাচ্ছিলাম, যেটা বড় বেশি অভাব রাজু, লিওনা, এটার অনেক অভাব আজকের পৃথিবীতে, স্পেশালি ইন বাংলাদেশ, রাইট? সেই কারণে আমি ইচ্ছে করে এই প্রসঙ্গে নিয়ে গেলাম। Formalities হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, পরিস্থিতি একটু হালকা করে ফেলি এখন। ও হচ্ছে হালকা- শাওয়ার নিচ্ছিল, আমি হচ্ছে কল দিয়েছি। অনেকবার দেওয়ার পরে হচ্ছে রিসিভ করছে হচ্ছে আমার শ্বশুর, বাট ওর ভাই আর ওর বাবার ভয়েস ভোকাল একদম সেম, বোঝা যাবে না যে কে বাবা আর কে ছেলে। তো আমি হ্যালো বলছিলাম, আমি তখনও বুঝতে পারিনি যে এটা আমার শ্বশুর। আমি বলছি, জান তুমি কেন ফোন রিসিভ করতেছো না? আমি কতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছি। তখন কিছুক্ষণ পর মানে চুপ থেকে বলতেছে, তোমার জান গোসল করতেছে। আমি ফোনটা রেখে কান্নাকাটি, আম্মু বলতেছে কি হয়েছে? আমি বলছি, মা আমার আর বিয়ে হবে না। আমার বাপ ফোন ধরছে। আম্মু বলে কি বিয়ের আগের ঘটনা এগুলো। হ্যাঁ, এটা। তা আম্মু বলতেছে কি বলছো তুমি? আমি বলছি, জান বলছে আম্মু আমার বকা দেওয়া শুরু করছে। তুমি কি মানে কি বললো এটা? আমি তো কান্নাকাটি যে আমার মনে হয় বিয়ে হবে না। পরে হচ্ছে মানে আমার শ্বশুর প্রচন্ড ফান লাভিং, আমার শাশুড়িও প্রচন্ড ফান লাভিং ছিলেন। তো এটা তাদের জন্য মানে তার ছেলে রিলেশনশিপে আছে, এটা তারা মজা পাইছে। তোকে মানে ও যখন শাওয়ার থেকে বের হয় তখন কি বলছিল আব্বু? ওটা বল। মানে আপু তখন বলছিল যে ভালোবাসার বাংলাদেশ।